মেসি এমন একটা প্লেনে উঠেছিল যেটার প্রায় সব যাত্রী প্লেন ক্র্যাশ করে মারা গিয়েছিল। আমি মিথ্যে বলছি না, এই ভিডিওতে আপনারা এমন কিছু ফুটবলারদের দেখতে যাচ্ছেন যারা স্বয়ং মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আর শেষে থাকবে এমন একজন ফুটবলারের হৃদয় বিতরক ঘটনা যেটা সিনেমার কাহিনীকেও হার মানাবে। শুরু করছি মেসির অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে ফেরার ঘটনা দিয়ে। কেন বলছি? কারণ সেই প্লেনটা ক্র্যাশ করেই তার মতো 19 জন ফুটবলার নিহত হয়েছিলেন। আসলে ঘটনাটা শুরু হয় 2016 সালের বিশ্বকাপ বাছাই পর্বের একটা ম্যাচে, যেখানে ব্রাজিল 3-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দেয়। তাই পুরো আর্জেন্টিনার স্কোয়াড এতটাই লজ্জিত ছিল যে তারা যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে চাইছিল। আর এইখানেই বাঁচে বিপত্তি। সে সময় এএফএ সাধারণত আর্জেন্টিনা ন্যাশনাল টিমের জন্য অ্যান্দ্রেসের বিমান ব্যবহার করত, কিন্তু বিমানটি তখন মেইনটেনেন্সে থাকায় তারা বিকল্প বিমানের ফ্লাইট খুঁজতে বাধ্য হয়। তবে তারা সবচেয়ে কম খরচে এমন এক এয়ারলাইন্স কোম্পানি থেকে ফ্লাইট বুক করে যারা টেকনিক্যালি বিমানের মডেলই জানায়নি তাদের। তারপর মেসি সহ তাদের স্কোয়াড বলিভিয়ার লামিয়া এয়ারলাইন্সের আভরো RJ85 বিমানটিতে ওঠেন। এরপর সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। তবে একটা সমস্যা দাঁড়ায়। অন্য সব প্লেনে ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য 45 মিনিটের এক্সট্রা ফুয়েল লোড করে রাখা হয়, কিন্তু এই প্লেনে মাত্র 18 মিনিটের বাড়তি ফুয়েল লোড করে রাখা ছিল। তবে ভাগ্যবশত লামিয়া এয়ারলাইন্সের এই প্লেনটা 4 ঘন্টা 4 মিনিট ফ্লাই করার পর মেসি সহ সবাইকে নিয়ে পারফেক্টলি ল্যান্ড করে। তারপর সেখান থেকে আরেকটা বিমানে করে মেসি আর্জেন্টিনায় ফিরে যান। কিন্তু ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো। মেসি প্রথম যে বিমানে উঠেছিল সেটা বেশ কয়েকদিন পর ফ্লাই করার সময় হঠাৎ একটা পাহাড়ি অঞ্চলে আছড়ে পড়ে এবং দুর্ভাগ্যবশত ব্রাজিলের 19 জন ফুটবল প্লেয়ার তাদের গন্তব্যে আর কোনোদিন পৌঁছাতে পারেনি। আর পরে জানা যায় বিমানটি ফ্লাই করার জন্য পর্যাপ্ত ফিউল লোড করে রাখা ছিল না। তাই মেসি সেদিন সত্যি ভাগ্যবান ছিলেন। কিন্তু রোনালদো এমন এক পরিস্থিতি পার করেছেন যা মেসির থেকেও এক ধাপ ওপরে। যদিও দুর্ঘটনার পর রোনালদো যা করেছিলেন সেটা আসলে বিশ্বাস করা কঠিন। ঘটনা শুরু হয় 2009 সালের 8ই জানুয়ারি। সেই দিন সকালে তার আক্ষরিক অর্থেই মন ভালো ছিল না, কারণ আগের রাতে রোনালদো ইংল্যান্ডের ডার্বি কাউন্টি ক্লাবের কাছে 1-0 গোলে হেরে গিয়েছিল। তাই পরের দিন সকালে ঘুম ভাঙার পর রোনালদো আরো ভালোভাবে প্র্যাকটিস করার জন্য সদ্য হাতে পাওয়া ফেরারি 599 GTB বিলাসবহুল গাড়ি নিয়ে ম্যানচেস্টারের ট্রেনিং গ্রাউন্ডের দিকে রওনা হয়েছিল এবং তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সে গাড়িটা 150 মাইল পার আওয়ার গতিতে চালাচ্ছিল। আর ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছাবার আগে তাকে একটা টানেল পার করতে হতো, কিন্তু হঠাৎ টানেলের ভিতরে গিয়েই রোনালদো গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং সজোরে টানেলের দেয়ালের সাথে ক্র্যাশ করেন। আর এতে করে গাড়িটার সামনের অংশ এত ভয়াবহভাবে ক্ষতি হয় যে সামনের চাকা গাড়ি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে প্রায় 180 মিটার দূরে ছিটকে চলে যায়। তবে মিরাকল হলো তখন যখন সবাই জানতে পারলো এই দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও রোনালদোর সামান্যতম ক্ষতি হয়নি। আরো অবিশ্বাস্য ব্যাপার হলো এই দুর্ঘটনার পর গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে না গিয়ে রোনালদো তার ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিসের জন্যই চলে যান। এই দুর্ঘটনা অন্য কারোর সাথে ঘটলে হয়তো 7 দিন ট্রমাটাইজ থাকতো। তবে এখানে রোনালদো একদমই বিপরীত ছিলেন। কিন্তু নেইমারের বেলায় সবাই ভেবেছিল মাত্র 4 বছর বয়সী শিশু নেইমার হয়তো গাড়ি থেকেই কোথাও ছিটকে পড়ে গেছে। সেই 1992 সালে তার সাথে যা ঘটেছিল তা আজও নেইমার ভুলতে পারেননি। নেইমার একটাই কথা বলেছিল, সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করেছিলেন। সেই সময় নেইমারের বয়স ছিল মাত্র 4 বছর, যখন তার বাবা একজন পেশাদার ফুটবলার ছিলেন। একটা ম্যাচ খেলার পরে তিনি তার স্ত্রী আর ছোট্ট নেইমারকে নিয়ে আত্মীয়দের সঙ্গে দেখা করতে সেন্টর শহরের দিকে যাচ্ছিলেন। তার বাবার বর্ণনা অনুযায়ী সেদিন বৃষ্টি হচ্ছিল এবং তাদের সামনের রাস্তাটি দুমুখী ছিল। আরেকটা গাড়ি তাদেরকে ওভারটেকিং করতে চাচ্ছিল। এমন অবস্থায় হঠাৎ বিপরীত দিক থেকে সেই গাড়ি এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে দেয় আর নিমেষের মধ্যেই গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। নেইমারের বাবা শেষ মুহূর্তে ব্রেক করেন, কিন্তু গাড়িকে আর থামাতে সক্ষম হননি। ধাক্কা এতটা জোরালো ছিল যে নেইমারের বাবা পেলভিস ও হিপে গুরুতর আঘাত পান। এতে করে তিনি প্রায় 4-5 মাস হাসপাতালে ছিলেন। কিন্তু এই ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এখনো বাকি আছে। সংঘর্ষের পর তার বাবা মা পিছনে ফিরে তাকিয়ে দেখতে পান নেইমারকে কোথাও দেখা যাচ্ছে না। প্রথমে তারা অনেক ভয় পেয়ে যান, ভাবছিলেন হয়তো প্রচন্ড ধাক্কায় শিশুটি গাড়ি থেকে কোথাও পড়ে গেছে। তারা নেইমারকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। তবে শেষ পর্যন্ত নেইমারকে খুঁজে পাওয়া যায় গাড়িটির সামনের সিটের নিচের অংশে। সেখানে নেইমার রক্তে ভেজা অবস্থায় পড়েছিল। ভাগ্য এতটা ভালো ছিল যে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর জানা যায় আঘাত অতটা গুরুতর ছিল না। তাই নেইমার সেবারের মতো সৃষ্টিকর্তার ইচ্ছায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। অন্যদিকে পার্কিং লটে লামিন ইয়ামালের বাবাকেই কেন তারা ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার
ব্যাপার হলো লামিন ইয়ামাল যদি সেদিন ঠিক সময় সেখানে পৌঁছে যেত তার সাথেও এমনটা ঘটতে পারত। মূলত 2024 সালের আগস্ট মাসের এক বিকেলে লামিন ইয়ামালের বাবা মনির তার কুকুরকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি ব্যালকনি থেকে তার উপর পানি ঢেলে দেয়। এ নিয়ে মনির ও ওই লোকদের মাঝে ব্যাপক ঝামেলা শুরু হয় এবং এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখানেই সবকিছু মিটে গেলে হয়তো ভালো হতো। এরপর সেই দিন রাত 9টার দিকে আবারও ওই লোকগুলো, অর্থাৎ যাদের সাথে ঝামেলা হয়েছিল বিকেলে, তারা মুনিরের সাথে যোগাযোগ করে। এবার তারা বলে ঝামেলার পর মুনিরের কাছে ক্ষমা চেয়ে নাকি বিষয়টা তারা মিটমাট করতে চায়। তাই মুনিরকে একটা পার্কিং লটে ডাকা হয়েছিল। কিন্তু বলতে হচ্ছে সেই পার্কিং লটে যাওয়াই মুনিরের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তারপর তিনি যখন সেই পার্কিং লটে পৌঁছান তখন পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে। সেই লোকগুলো তাকে বেধড়ক মারধরের সাথে সাথে ঠিক 3 বার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেখান থেকে। এরপর একজন পরিচিত লোক এসে মুনিরকে সাহায্য করেন আর পুলিশকে ব্যাপারটা জানান। তারপর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে জানা যায় যে তিনি খুব গুরুতরভাবে আহত হয়েছেন। বলা যায় মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। এখন আবার আপনারা ভাবতে পারেন এখানে তো কোথাও লামিন ইয়ামালের কথাই নেই। তাহলে শুনুন, সেদিন লামিন ইয়ামালের বাবার সাথে দেখা করার কথা ছিল লামিনেরও। আর যদি সেদিন বার্সেলোনার ট্রেনিং সেন্টারে দেরি না করতেন তাহলে লামিনও তার বাবার সাথে হাসপাতালেই অ্যাডমিট থাকতেন। তবে শেষ পর্যন্ত লামিন ইয়ামাল অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছিলেন। কিন্তু লাইভ চলাকালীন মার্ক ভিভিয়েন ফোয়ে নামের এই ফুটবলারের সাথে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটে যা তার সব ভক্তদের নিস্তব্ধ করে দেয়। যদিও ভিভিয়ানের দলই সেই ম্যাচে জিতেছিল, কিন্তু জয়ের আনন্দ পরিণত হলো কান্নায়। 2003 সালে আয়োজিত ফিফা কনফেডারেশনস কাপের সেমিফাইনালে মার্ক ভিভিয়ান মিডফিল্ডার হিসেবে খেলছিলেন, কিন্তু তখনও জানতেন না যে আজকেই তার শেষ দিন হতে যাচ্ছে। যাই হোক, খেলার মাঝে 71 মিনিটে হঠাৎ করে কোনো রকম সংঘর্ষ বা প্রতিপক্ষের স্পর্শ ছাড়াই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অনেক দ্রুত শ্বাস নিতে থাকেন। সবাই ভেবেছিল যে হয়তো তিনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, তাই মাটিতে এমনভাবে লুটিয়ে পড়েছেন। কিন্তু এই অবস্থা দেখে মেডিকেল টিম দ্রুত তার কাছে চলে আসে আর তাকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরে স্ট্রেচারে করে মাঠের পাশের মেডিকেল রুমে নিয়ে তাকে অক্সিজেন এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু এরই মাঝে 45 মিনিট পার হয়ে যায়, তবুও ভিভিয়ান একটুও স্বাভাবিক হতে পারেনি এবং শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তিনি না ফেরার দেশে চলে যান। তারপর মেডিকেল রিপোর্টে জানা যায় ভিভিয়ানের শরীরে ছোটবেলা থেকেই এমন এক হৃদরোগ ছিল যেখানে তার হৃৎপিণ্ডের পেশি এতটাই মোটা হয়ে যেতে পারে যে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত করতে পারে। আর সেদিন খেলার সময় ভিভিয়ানের সাথে এমনটাই ঘটেছিল। কিন্তু অ্যান্দ্রেস এসকোবার নামের এই ফুটবলারের জাস্ট একটা ভুল গোলের জন্য মাফিয়াদের হাতে জীবন দিতে হয়েছিল তাকে। এসকোবার তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিকভাবে জীবন দিতে হয় তাকে। আসলে 1994 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে কলম্বিয়াকে নিয়ে বিশাল প্রত্যাশা ছিল সবার, কারণ বিশ্বকাপের আগে বাছাই পর্বে তারা আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকেও 5-0 গোলে হারিয়ে বিশ্বকাপে পা রেখেছিল। তাদের সম্পর্কে কিংবদন্তি ফুটবলার পেলে বলেছিলেন যে কলম্বিয়া ট্রফি না জিততে পারলেও তারা ফাইনালে খেলার মতো একটা দল। কিন্তু সেবার বিশ্বকাপ খেলা শুরু হলে তারা প্রথম দিকে বেশ ভালোই পারফর্ম করছিলেন। 4 বার গোল আটকে দিয়েছিলেন তাদের গোলকিপার। কিন্তু 34 মিনিটে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। অ্যান্দ্রেস এসকোবার নামের সেই প্লেয়ার বল আটকাতে গিয়ে নিজের পায়ে লেগেই ভুলে নিজেদের জালের ভিতরে চলে যায় বল। তারপর এই ভুলের কারণেই কলম্বিয়া সেবার 2-1 গোলে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়েছিল। আর এখানে বলে রাখি, কলম্বিয়ার এই ফুটবল দলের নিয়ন্ত্রণ ছিল কুখ্যাত মাফিয়াদের হাতে। তারা কোটি কোটি ডলার এই ম্যাচগুলোকে ঘিরে বাজি ধরত। এমনকি প্লেয়ারদের প্রাণনাশের হুমকি দেওয়া হতো যদি তারা ম্যাচে হেরে যায় তাহলে। কিন্তু বিশ্বকাপের কয়েক মাসে ঘটে আর একটা ঘটনা, ফলে প্লেয়াররা একটু হলেও নির্ভয়ে ছিলেন, কারণ প্লেয়ারদের উপরে যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ চালাতো কুখ্যাত মাফিয়া পাবেলো এসকোবার, পুলিশের সাথে এক বন্দুক যুদ্ধে মারা যায় সে। কিন্তু বিশ্বকাপের সেই ম্যাচ হারার পর কলম্বিয়া দলের অনেক প্লেয়ার অন্যান্য দেশে ভয়ে লুকিয়ে থাকেন। তবে সাহস করে অ্যান্দ্রেস এসকোবার সরাসরি নিজ দেশেই ফিরে যান। এসকোবার তখনও জানতেন না যে তার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা কোনোদিন কোনো প্লেয়ারের সাথে ঘটেনি। দেশে ফেরার ঠিক 10 দিন পরে এসকোবার যখন মেদেলিন শহরের একটা নাইট ক্লাবের সামনে থাকা পার্কিং লটে দাঁড়িয়েছিলেন, এমন সময় কয়েকজন গ্যাংস্টার তাকে ঘিরে ধরে আর তার পায়ে লেগে যে আত্মঘাতী গোলটা হয়েছিল সেইটা নিয়ে গালিগালাজ করতে থাকে তারা। যদিও এসকোবার তাদের বোঝানোর চেষ্টা করেছিল যে এইটা জাস্ট একটা ভুল ছিল, তিনি সেই ভুলের জন্য অনুতপ্ত। এসকোবারের এই কথা শেষ হতে না হতে সেই গ্যাংস্টার তাকে পিস্তল বের করে 6 রাউন্ড গুলি চালায়। প্রতিটা ফায়ার করার সাথে সাথে উচ্চ স্বরে গোল গোল বলে চিৎকার করে সেই মাফিয়ারা। যেহেতু খুব কাছ থেকে 6টি গুলি করা হয় এসকোবারের বুকে, তাই সেখানেই লুটিয়ে পড়েন তিনি। এমন
অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে আর মাত্র ৪৫ মিনিটের মতো বেঁচে ছিলেন। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ মেদেলিনের রাস্তায় বেরিয়ে আসে এবং জাস্টিস জাস্টিস বলে স্লোগান দিচ্ছিল তারা। আসলে বিশ্বকাপের কয়েক মাস আগে সেই মাফিয়া ডন পাবেলো এসকোবার নিহত হলেও ফুটবল দলের উপর ঠিকই নিয়ন্ত্রণ ছিল এই মাফিয়াদের হাতেই। মূলত তারা কোটি কোটি ডলার কলম্বিয়া দলের উপরে বাজি ধরে সবকিছু এক নিমেষেই হেরে গিয়েছিল। তাই এমন পৈশাচিক কাজ করেছিল সেই মাফিয়ারা।